রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠজন যারা ছিলেন তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন। যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন, আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম, পারহ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, পারহ্যাপস হি ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ানস। আপনারা যখন 2015 সালে আমাকে জায়গিরহাটে 7 জনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন, ঢুকায় যখন 18 মাস আমাকে জেলে রেখে দিলেন, জামিন দিলেন না, আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম, কেন আপনার মনে পড়তেছে না? আপনাদের মনে পড়ে না? ঠিক আছে, আসেন দেশে আসেন, বুঝাবো আপনাকে। ভালো রাজনীতিবিদরা থাকতে পারছেন দেশে, যারা ভালো রাজনীতিবিদ নন তাদেরকে পালিয়ে থাকতে হচ্ছে। ওই জায়গাটা পরে আসছি, আমাকে একটু ডিরাইভ করতে দেন, না হলে হয় কি যে জিনিসগুলো এত সেন্সিটিভ। আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন, ঠিক একইভাবে তারা অনেকে তো খুব একটা সংবেদনশীল অবস্থায় আছেন, মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে। একটু আমাকে সহযোগিতা করেন, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই, এটা সবার জন্য হেল্পফুল হবে। তো তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠজন যারা ছিলেন তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন, রাজনৈতিক ভাবে চেষ্টা করেছেন, এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছেন। কিন্তু দেখেন, ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই, কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ, তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংরামির ভিতর কোনোদিন হাত দেন নাই। তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন, তার সামনে অনেক কিছু ঘটে গেল, তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না। আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন, তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক, বুঝে হোক, অথবা না বুঝে হোক, আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে। যে যত কথা আপনাকে বোঝা গোমুখ চক্রান্ত ছিল, নো, এটা মানুষের জনরোষ, এটা বাস্তবতা। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন, আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম, পারহ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, পারহ্যাপস হি ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ানস who want to live the life of a honorable politics, যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি জীবন ধারণ করতে চান, তাদের মধ্যে উনি শেষ করেন। আমি এক্স্যাক্টলি বুঝতে বলতে পারছি না, কারণ এটা তো এক্সটেম্প হচ্ছে, বাট আমার ফেসবুক পোস্টে আছে। খুবই নির্মোহ, কাউকে আঘাত করে না, কিচ্ছু না। এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি ফিরে এসেছেন, কোনো প্রোটোকল নাই, কোনো পুলিশ নাই, কোনো দলের নেতা কর্মী নাই, কিছু নাই। কিন্তু আমি আপনাকে বলতেছি 100 বছর তার নামটা থেকে যাবে, এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম। লেখার পরে বেশিরভাগ লোকই, আপনার 99% লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে। তার ভিতরে একজন আমাদের দলের, তিনি আমাদের আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের কাজিন, আপন খালাতো ভাই বোধহয়, তিনি একটা খুব নেগেটিভ কমেন্ট করলেন। তা আমি তাকে ফোন করে বললাম, ভাই কি ব্যাপার, উনি কানাডায় থাকেন, তা আমি কল করবো এটা তার উনি চিন্তা করতে পারে নাই। I do that. আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে, I don't worry about it. I call them and I ask them because I want to know. আমি জানতে চাই আসলে কি হচ্ছে। কারণ এই কমেন্টের পিছনে যিনি, তিনি একজন মানুষ, তার চিন্তাটা বোঝা দরকার। তো উনি যে কোনো কারণে হোক আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে বললো যে, ভাই আমার এটা ভুলে হয়ে গেছে, আমি আসলে এই কমেন্ট দিতে যাইনি, কি যে লেখা কিভাবে হয়ে গেল, আমার ক্ষমা করবেন। তা আমি আর কথা বাড়ালাম না। একজন লোক যখন ক্ষমা চান, ওকে ফাইন। এবং আমার থেকে বয়স বড়, আমি ওনাকে ভাই সম্বোধন করে সালাম টালাম দিয়ে ফোন বলে যে, কখনো কোনো মতামত থাকলে আমাকে বলবেন, কোনো অসুবিধা রেখে দিলাম। এখন আমি আপনাকে একটু দেখে বলি, হ্যাঁ, এটা ভুল করাটা ঠিক হবে না। আরেকটা কমেন্ট, সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান। আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না, যে একটা ইয়াং ছেলে মোটরসাইকেলের উপরে বসে খুবই বাজে একটা কমেন্ট করেছে। তা আমি তাকে কল করলাম,
তো কল করার পর প্রথমে ধরে নেই, পরে সে কল ব্যাক করলো, আমি ধরলাম, ধরার পরে খুবই উত্তেজিত। আমি বললাম, ভাই কি হয়েছে, আপনি যে এই আজে বাজে কথাগুলো লিখতেছেন, কারণটা কি? আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিইনি। বলে, আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন? তাই বললাম, আপনি কি হবিবুর রহমান? বলে, না আমি হাবিবুর রহমান। মানে বানানে ভুল করেছিল। আপনার বাড়ি কোথায় ভাই? বলে, আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠাপুর, চিতলি দক্ষিণ পাড়া মিঠাপুকুরে। আমি বললাম, জানি আপনি আমার বাড়ির পাশের লোক, আপনি এরকম কথা লিখতেছেন কেন? বলে, কেন আপনাদের মনে নাই? আপনারা যখন 2015 সালে আমাকে জায়গিরহাটে 7 জনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন, ঢুকায় যখন 18 মাস আমাকে জেলে রেখে দিলেন, জামিন দিলেন না, আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম, কেন আপনার মনে পড়তেছে না? আপনাদের মনে পড়ে না? ঠিক আছে, আসেন দেশে আসেন, বুঝাবো আপনাকে। আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে, আপনি একটু ঠান্ডা, আপনি বলতে কি বুঝাচ্ছেন? বলে, কেন আপনারা আওয়ামী লীগ? আমি বলছি, আচ্ছা ঠিক আছে হোক, আপনি তো আমার পাশের গ্রামের মানুষ, আপনার কথা আমাকে বলেন সরাসরি, আপনাকে আমি কি করছি, আপনি আমাকে কি করছেন? বলে, না আপনি তো কিছু করেন নাই, আমি মমিনের ভাই, আপনি মমিনকে চেনেন না? যে হ্যাঁ, মমিন আমার সাথে অনেক ঘুরেছে, মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে, আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে, সেটা অন্য কথা, কিন্তু সে আমার এলাকার মানুষ, আপনি মমিনের ভাই? বলে, হ্যাঁ। বলে, ভাই ঠিক আছে, আপনি জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যাই করেন, আপনার আসল রাগটা কি আমাকে বলেন। বলে, ভাই আমি থাকি চিতল দক্ষিণপুরে, আমি ওই জায়গাঘাটে কিভাবে গিয়ে বাসে আগুন দিলাম, আপনি আমার নাম দিলেন কেন মামলায়? তো আমি আপনাকে যেটা বুঝতে যাচ্ছি, তাই বললাম যে মামলা কি এখনো চলো? বলে, এখনো মামলা চলো না। তার মানে 2015 সাল, আজকে হলো 2025 সাল, 10 বছর ধরে একটা মামলা চলছে। দেখেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন, তাদেরকে দমন করতে গেলে মামলা হবে, ঠিক আছে, কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন, বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয়, তাহলে পেট্রোল বোমার কারণে যিনি মারা গেলেন, অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন, তার সেও যেমন বিচার পাচ্ছে, ঠিক একইভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন, যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। অথচ দেখেন, আজকে 10 বছর হয়ে গেছে, এই মামলাটা শেষ হয়নি। এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি, এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কার ভাবে বুঝতে পারছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। মানে সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা, আপনার স্ক্রিনটা, হ্যাঁ এখন ঠিক আছে, সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা সেটা আপনার কাছে সে এখন বলছে, তখন বলতে পারে নাই কেন? তখন কি আপনারা জনগণের থেকে অনেক দূরে থাকতেন? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এই ছেলেটা আর যাই হোক নির্দোষ, সেটার সাথে যুক্ত নয়, কারণ ইট ডাজন্ট মেক সেন্স। কারণ যেই জায়গায় আগুন ধরানোর ঘটনা, সেখানে 30 মাইল দূর থেকে গিয়ে রাত্রেবেলা 3টার সময়, এগুলো আসলে মিলানো খুব কঠিন, বুঝছেন? তিনি একজন মাত্র হাবিবুর রহমান, এরকম অসংখ্য হাবিবুর রহমান থাকতে পারে এবং এখানে রোষ তৈরি হচ্ছে, রোষানল তৈরি হচ্ছে, বুঝলেন? আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে, আমরা বুঝতে পারছি, মনে হয় ছোট বাচ্চা আমরা সবাই, কিছু বুঝতেছি না কেন। আমি একটা ছোট একটা উদাহরণ দিলাম, এবং আপনি যে জিজ্ঞেস করলেন যে কেন এই ছেলেটা আমার কাছে আসে নাই, এই ছেলেটার আপন ভাই তো আমার সাথেই ছিল, আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে। কিন্তু যদি কোনো লোককে আপনি 18 মাস জেলে রাখেন, তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতায়, সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন, সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে? আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন, সে উপরে আছে, সুতরাং সে এখন কমেন্ট করতে পারে, সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে, সে চেষ্টা করে আপনার ঘর বাড়ি নষ্ট করতে, অনেক ধরনের হুমকি ধামকি দিতে পারে। দিজ আর ভেরি ন্যাচারাল, খুব প্রাকৃতিক। আমি আপনাকে প্রাকৃতিক ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি